আমার স্ক্রিনটা কি দেখা যায়? এখন শুরু হবে, দাঁড়া, এখন দেখা যায়? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই নতুন আসছেন, পরে জয়েন করছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। আমি আপনাদের নতুন ট্রেনার। আমি আপনাদের গ্রাফিক্স ডিজাইন, অ্যাডোবে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর ব্যাপারে ট্রেনিং দিব, আর ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয় সে ব্যাপারে আইডিয়া দিব। তো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনারা অনেকে অনেক ধরনের কাজ করে থাকেন কিংবা করবেন সামনে, বাট এলইডিপির এই মডিউলে আমাদেরকে যে ট্রেনিং পিরিয়ডটা দেওয়া আছে এখানে বলা আছে যে আপনাদেরকে আমরা গ্রাফিক্স ডিজাইন শেখাবো, যেটার মধ্যে সফটওয়্যার থাকবে হচ্ছে অ্যাডোবে ফটোশপ, অ্যাডোবে ইলাস্ট্রেটর মেইনলি। তো এটাতে আমরা আপনাকে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, পোস্টার, ব্যানার ডিজাইন এগুলোর আইডিয়া দিব, এগুলার সফটওয়্যার টুলসগুলো কীভাবে ইউজ করতে হয় সেগুলো শিখিয়ে দেব। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে আমরা ইন্ট্রোডাক্টরি থাকবে, আপনাদের সফটওয়্যারগুলো সম্পর্কে ইন্ট্রোডাক্টরি বেসিক কিছু জিনিস শেখাই দেব। এই যেমন এই মুহূর্তে আপনারা হয়তো দেখতে পারতেছেন যে আমার ফটোশপটা অন করা দেখা যাচ্ছে। আচ্ছা, ইন্ট্রোডাকশন শুরু করার আগে আপনাদের সবার জন্য একটা কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন, যে আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই মোটামুটি আইডিয়া রাখেন ফটোশপ, ইলাস্ট্রেটর সম্পর্কে, কিন্তু কারা কারা আছেন যারা একদমই আইডিয়া নাই এবং কম্পিউটার সম্পর্কেও খুব একটা ভালো আইডিয়া নাই, ল্যাপটপ সম্পর্কে আইডিয়া একদম কম, কারা কারা আছেন? আচ্ছা, সাইম আপু বলতেছেন যে আপনার একটু সমস্যা আছে। আর কারো কি আছে? আপনারা কিন্তু এটা ওপেনলি বলতে হবে আপনাদের দরকারে, কারণ আমি বুঝবো তখন আপনাদেরকে কিভাবে কোন জিনিসটা শিখিয়ে দেওয়া দরকার। বুঝছেন ব্যাপারটা? আপনাদের জরুরি, এটা আপনাদের জন্য। আচ্ছা আচ্ছা, বাকি সবাই তাইলে এরভাবেই আইডিয়া আছে ধরে নিচ্ছি আমি তাহলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মোটামুটি। তো যেহেতু কয়েকজন বলতেছেন মোটামুটি, একজন বলছেন যে আইডিয়া নাই, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার ধরে নেওয়া যায়, বা কম্পিউটার জেনারেটেড ইমেজিং এগুলার সফটওয়্যার। মানে আপনি কম্পিউটারে বসে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করতে পারবেন, আপনি ফটো এডিট করতে পারবেন, আপনি লোগো বানাতে পারবেন, ফটো ম্যানিপুলেট করতে পারবেন, অনেক ধরনের কাজ করতে পারবেন। এবং এই দুইটা সফটওয়্যার বেশিরভাগ ডিজাইনাররা ইউজ করে, প্রফেশনালরা ইউজ করে, এবং অনেক ধরনের অপশন আছে ওদের। কাইন্ডলি একটা মিনিট, আমার এলইডিপি থেকে কল আসছে, একটু হোল্ড করবে। আসসালামু আলাইকুম। জি জি জি, জি জি, না আমি ঢাকা থেকে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা ধরতে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনি এখন শুরু করে ফেলতে যাচ্ছেন এটা বলতেছেন? ও আচ্ছা, আমাদের এখানে শুধু নতুনদেরকে শেখানো হইতেছে, আমরা নতুনদেরকে কিভাবে কাজ করতে হয় ওইগুলো শিখে দিব। আমাদের আপাতত মানে আমরা ডিরেক্ট রিক্রুট করতেছি না এরকম, ঠিক আছে? না, এখানে শুধু ক্লাস হচ্ছে এগুলার, বুঝছেন? এগুলার ব্যাপারে শুধু ক্লাস হচ্ছে। জি,
না, ওইগুলো আমার জানা মতো এখন পর্যন্ত না। আপনি অন্য কাউকে যদি খোঁজ পান তাহলে জিজ্ঞেস করতে পারেন। বাট এখানে আমি শুধু বেসিক নলেজগুলো আপনি সবাইকে শিখিয়ে দিচ্ছি আর কি। ডিরেক্ট রিক্রুট হচ্ছে না। বুঝিনি বুঝি। আমি একটা ক্লাসে আছি বুঝছেন। আমি ওকে। হ্যালো হ্যালো। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, এলইডি থেকে কল আসছিল। তো যে কথা ছিলাম, এই যারা বলতেছেন যে মোটামুটি আইডিয়া আছে কিংবা আইডিয়া নাই, আপনাদেরকে বলি যে হ্যাঁ, আপনি সফটওয়্যারগুলো প্রফেশনালরা ইউজ করে, আপনারা শুনতে পারতেছেন? এই সামে আপু, এরপরে মশিউর ভাই, সিদ্দিক ভাই আছেন আপনারা? ঠিক আছে, ওকে ওকে ওকে। তো আপনারা প্রফেশনালরা এই কাজগুলো করে, আপনারা যখন বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখবেন আপনারাও শুরু করতে পারবেন। তো যদি আমার স্ক্রিনটা দেখে থাকেন, দেখবেন যে এখানে ইলাস্ট্রেটর আছে, ফটোশপ আছে, এগুলো আপনাদেরকে নামাতে হবে ফার্স্টে। আপনারা পোর্টেবল ফটোশপ নামাতে পারেন, খাতায় নোট করে ফেলতে পারেন জিনিসটা, নামটা, বা মোবাইল ফোনে লিখে রাখতে পারেন। পোর্টেবল ফটোশপ এখন পর্যন্ত হচ্ছে ওদের ফ্রি ভার্সানটা ফটোশপের, ওইটা আপনারা আপাতত বলতেছি ফ্রি ভার্সানটা ইউজ করেন। তারপর হচ্ছে চাইলে আপনি যখন প্রফেশনালি শুরু করবেন একদম অ্যাডভান্স লেভেলের ভারী কাজগুলো, তখন আপনি হয়তো পেইড ভার্সন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে আছে যে ক্র্যাক ভার্সন ইউজ করে, ক্র্যাক সফটওয়্যার নামায় কাজ করতে পারেন, এটা আপনার পার্সোনাল ইয়ে। ক্র্যাকগুলো হচ্ছে আপনার ওই পেইড ভার্সনগুলোর কী বলবো, পাইরেটেড ভার্সন সোজা কথা। এটা আপনার পার্সোনাল ইচ্ছা, আপনি কীভাবে করতে চান। অনেকে পেইড ইউজ করে, অনেকে ক্র্যাক ইউজ করে, অনেকে এই যে পোর্টেবল ফটোশপ ফ্রি যেগুলো ভার্সন, ফ্রিগুলো ইউজ করে। আর আপাতত আমাদের ক্লাসের জন্য আমি বলবো যে পোর্টেবল ফটোশপটাই নামান, ফ্রিটা। আর কারো যদি আগে নামানো থাকে তাহলে তো খুবই ভালো, দরকার নেই নতুন করে নামানো। যাদের নামানো নেই তারা গুগলে গিয়ে সার্চ দিতে পারেন পোর্টেবল ফটোশপ। এই যে গুগলে সার্চ দিবেন পোর্টেবল ফটোশপ, সার্চ দিলে দেখবেন যে adobe.com থেকে ওরা পোর্টেবল ফটোশপের একটা অপশন দিয়ে দিবে, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল। ফ্রি ট্রায়ালটা নেন, নিয়ে ক্লাস শুরু করেন, কোনো সমস্যা নেই। কথা বোঝাচ্ছে? ওকে। সাইম আপু কি লেফট নাকি আপনি শুনতেছেন? আপনি বলতেছেন আপনি যে আপনার একদম আইডিয়া নাই। ওকে, থ্যাংক ইউ। তো এইগুলা নিয়ে এত টেনশনের কিছু নাই, যে কিছু নাই, এগুলো নামাবেন, আশা করি এটা পারবেন। আপনি ডাউনলোড গুগল সার্চ দেন, আমরা সবাই দিই। গুগল সার্চে গিয়ে লিখবেন পোর্টেবল ফটোশপ। ওদের এই একটু আগে দেখালাম যে adobe.com যাবেন। অ্যাডোবি হচ্ছে ওদের যে ব্র্যান্ডটা, যারা এই ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যারগুলো বানায়, এই কোম্পানির নাম হচ্ছে অ্যাডোবি। অ্যাডোবের সাইটে গিয়ে পাবেন। ওইটা চেষ্টা করবেন আজকের মধ্যে নামায় ইনস্টল করে ফেলার। এইটা এত কঠিন কিছু না। এটা আবার দেখাতে গেলে আজকে বেসিক ফার্স্ট ক্লাসটা আবার ইয়ে হয়ে যাবে, টাইম চলে যাবে। আশা করি আপনারা ইউটিউবে গিয়ে ওই পোর্টেবল ফটোশপ কীভাবে নামায় ইনস্টল করতে হয় এটা পেয়ে যাবেন। এটা খুবই ইজি, এবং নিজে থেকে চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ পারবেন, কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয় নামাইতে, পরের ক্লাসে তো আছি, কোনো সমস্যা নেই, পরের ক্লাসে কোনো একটা ওয়ে বের করে দিব, ঠিক আছে? ওকে। আজকে কেন নামাতে বলতেছি, কারণ নেক্সট ক্লাস থেকে আমরা চেষ্টা করব সবাই ল্যাপটপ কিংবা কম্পিউটারে বসে ইয়ে করার, ক্লাসে অ্যাটেন্ড করার। তারপর যখন আমি আমার ওই যে উইন্ডো শেয়ার করে যখন আমি ফটোশপের কাজগুলো দেখাবো, তখন আর কি আপনারাও বসে বসে ওইগুলা একই সাথে ট্রাই করবেন, আপনাদের ভালো। ইয়েস, বলেন। রেকর্ডেড ভার্সনগুলো আপনাদেরকে গ্রুপে আমি দিয়ে দিব। হ্যাঁ, একটু হয়তো সময় লাগবে, 2-1 দিন পরে দিব, বাট আপনারা রেকর্ডেড ভার্সনগুলো পাবেন। জি,
হ্যাঁ নামান, কোনো সমস্যা নেই। ওকে, ভার্সন খুব পুরানো ভার্সন বলতে আমি 2014-এরও পুরোনোগুলোকে পুরনো ধরবো। 2015, 16 এগুলো মোটামুটি অ্যাভেলেবল, চলবে, আপনার এগুলো নামাইলেই হবে। হ্যাঁ চলবে, কোনো সমস্যা নেই। তো এই ব্যবস্থাটা আপনারা নিজেরাই করে নেবেন, আশা করি করে ফেললে ভালো হয়, ক্লাসটা ইজিলি আপনারা করতে পারবেন। আর তাও যদি না পারেন আসি, কোনো সমস্যা নেই, কোনো একটা ওয়ে বের করে দিব। আজকে আর এত জরুরি না, আজকে শুধু আপনাদেরকে বেসিকটা দেখা দিব, কীভাবে কী হইতেছে, জিনিসটার আইডিয়ার কি এটা দেখা দিব, ঠিক আছে? ফার্স্টে আমার উইন্ডো যদি দেখতে পারেন, না দেখতে পারলে বলবেন। এই হচ্ছে আপনার ফটোশপ, ডাবল ক্লিক করে অন করার পর এই হচ্ছে আপনার ফটোশপের ইন্টারফেসটা। এটা হচ্ছে ফার্স্ট ইন্টারফেস, যেটা আপনি খোলার পরই পাবেন। কোনো কাজ করে নেই, কিছু নেই, জাস্ট এই উইন্ডোটা অন করা আছে। মনে করেন আপনি নতুন একটা কাজ শুরু করতে যাচ্ছেন, আপনি এখানে আপার লেফট কর্নারে ফাইলে যাবেন। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে আপনার নতুন কাজ শুরু হবে। নতুন কাজ বলতে মনে করেন আপনি A4 সাইজের পেপার অন করতে যাচ্ছেন, A3 সাইজের পেপার অন করতে যাচ্ছেন, কিংবা কাস্টম সাইজের একটা পেপার অন করতে যাচ্ছেন। এটাকে আমরা ক্যানভাস বলি। ক্যানভাস বলতে আমরা যেটা বুঝি আর কি, মানে একটা পেপার কিংবা একটা ক্যানভাসের উপর তো আপনি ড্র করেন বা কাজ করেন 2Dতে, তো এইটাই অন হবে আর কি। এটা একটা নতুন ক্যানভাস, ব্ল্যাঙ্ক ক্যানভাস অন হবে। ওই ব্ল্যাঙ্ক বা ওই একদম শূন্য জিনিসের উপর আপনি যখন লোগো বা যা ডিজাইন করবেন এটা থাকবে। আর ওপেনটা হচ্ছে আপনি মনে করেন আগে কোনো কাজ করেছেন, হাফ ডান, অর্ধেক করে রেখেছেন, বাকি অর্ধেক করতে যাচ্ছেন। এই অর্ধেক কাজগুলো আপনি আবার নতুন করে শুরু করতে যাচ্ছেন, সেটাতে আপনি ওপেন দিলে আপনার আগের কাজগুলো আপনি খুলতে পারবেন, ঠিক আছে? এই পর্যন্ত বোঝাচ্ছে? ঠিক আছে, ওকে। কারো কোনো সমস্যা হলে যদি না বুঝেন সাথে সাথে বলে ফেলবেন, কোনো সমস্যা নেই। এখন নিউ দেওয়ার পরে মনে করেন আপনি নতুন ফাইল শুরু করতে যাচ্ছেন, নিউতে দিলাম ক্লিক, দেওয়ার পর দেখলেন যে আপনার আনটাইটেল নেম, আপনি হয়তো নাম দিলেন যে আপনি একটা লোগো ডিজাইনের কাজ করতে যাচ্ছেন, যে লোগো ডিজাইন নাম দিলেন আপনি, ঠিক আছে? যাই নাম দেওয়ার ইচ্ছা আপনি দিলেন। তারপর আপনি দেখবেন যে এখানে প্রিসেট দেওয়া আছে, যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার, ইউএস পেপার, এরকম প্রিসেট দেওয়া আছে। এগুলো হচ্ছে দেখেন ইন্টারন্যাশনাল পেপার দেওয়ার পরে ইন্টারন্যাশনাল A4 সাইজটা রেকগনাইজড। A4 পেপার আমরা আসলে আশা করি সবাই জানি, আমরা যেটা নর্মাল পাই, একটাকে পাওয়া যায় বাজারে। A4 সাইজের পেপার এটা অন হবে। এটা দেখেন আপনি মিলিমিটার অন করা আছে, এটা আপনি চুজ করলে ইঞ্চিতেও কনভার্ট করতে পারবেন। আমরা নর্মালি আমি পার্সোনালি ইঞ্চিতে কাজ করি, অনেকে ইঞ্চিতে কাজ করেন, যেহেতু বাংলাদেশে ইঞ্চিটা মানে ইঞ্চি চলে বেশি। অনেকে আছে আবার সেন্টিমিটার মিলিমিটারে কাজ করেন। ইটস আপ টু ইউ, আপনি যেটা চুজ করবেন এটাই হবে। নিচে দেখবেন ইঞ্চিতে কাজ করলে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ লেখা, পিক্সেল বাই ইঞ্চ, এটাকে বলে আমরা পিক্সেল পার ইঞ্চ, পিপিআই। তো এখানে রেজলিউশনটা হচ্ছে আপনার ইমেজ কোয়ালিটিটা কেমন হবে, আপনি হাই কোয়ালিটির ইমেজ প্রডিউস করতে চাচ্ছেন না আপনি লো কোয়ালিটির ইমেজ প্রডিউস করতে চাচ্ছেন। হাই কোয়ালিটি হলে আপনি 300 বাইয়ের চেয়ে বেশি দিবেন রেজলিউশন, আর লো কোয়ালিটি হলে আপনি দিতে পারেন লো কোয়ালিটির 10, 20, 50 যা ইচ্ছা দিতে পারেন, কিন্তু লো কোয়ালিটি হলে আপনার ইমেজটা ভেঙে যাবে, ফেটে যাবে। তো বেশি হাই কোয়ালিটি দিলে যেটা সমস্যা হয়, আমাদের পিসির ফাইলটা, এই ফটোশপ ফাইলটা ভারী হয়ে যায়। আমাদের ল্যাপটপে যদি কাজ করি এটার ফাইল ভারী হয়ে যাবে, স্লো কাজ করবে। তো আমরা একটা ব্যালেন্সের মধ্যে কাজ করি। ব্যালেন্সটা আমি নর্মালি পার্সোনালি দেই সবসময় হচ্ছে 150 পিক্সেল পার ইঞ্চ, আপনারাও দিতে পারেন 150। এইটা মোটামুটি আমি ধরে নেই যেটা লোয়েস্ট। এর চেয়ে কম দিলে কোয়ালিটি ডিগ্রেড হয়, খারাপ হয়ে যায়, আর এর চেয়ে বেশি দিলে ফাইলও বেশি ভারী হয়ে যায়। বেশি আপনি দিতে পারেন যদি আপনার কম্পিউটার ল্যাপটপ বেশি ভালো থাকে, দিতেই পারেন, কোনো সমস্যা। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, এটি নর্মালি আমরা রাখি, এটা পরেও চেঞ্জ করা যাবে। RGB কালারই থাকবে, 8 বিটা থাকবে।
এগুলো চেঞ্জ করা যায়, এটা ডিপেন্ড করে আপনার কম্পিউটার কিংবা সফটওয়্যারের ইয়ের উপর। আমরা নর্মালি 8 বিটই রাখি। তারপর আপনি যখন ওকে দিবেন দেখবেন আপনার পেজটা ওপেন হয়েছে। রাইট কর্নারে আপনি দেখলেন এই যে ব্যাকগ্রাউন্ড লেখা, এটা হচ্ছে আপনার সেই লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা। এই ব্যাকগ্রাউন্ডটা দেখবেন তালা মারা, যেটাকে আমরা বলি লেয়ার লকড বা ব্যাকগ্রাউন্ড লকড লেখা, যে ইন্ডিকেটস লেয়ার ইজ পার্শিয়ালি লকড। তো আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার লেয়ারটা আনলকড হয়ে গেছে। এ পর্যন্ত বোঝাচ্ছে? থ্যাংক ইউ। জি আচ্ছা, ঠিক আছে। এই যে যখন আপনি নতুন পেজটা খুলবেন, ঠিক আছে, নতুন পেজ খোলার পরে আপনি দেখবেন যে আপনার এইখানে এই যে লেয়ার অপশনে, এটাকে আমরা লেয়ার অপশন বলি, এই ফটোশপের এই লেয়ার অপশনে আপনি ব্যাকগ্রাউন্ড লেখা দেখে দেখবেন এখানে একটা তালা মারা অপশন আছে। তার মানে এখানে লক। এখন আপনি যদি কিছুই কাজ করতে যাচ্ছেন, মনে করেন ব্রাশ অন করে আমি এখন ড্র করতে যাচ্ছি, ও অ্যাকচুয়ালি এটা নিবে না আপনার, এটা প্রিন্ট করলে আপনি নাও পাইতে পারেন, লক করা হয়ে গেছে এটা। তো আপনি চেষ্টা করবেন এটা আনলক করে ফেলার। আনলক করে ফেলার কীভাবে? ডাবল ক্লিক করবেন, লেয়ার 0 বলে ওকে আসবে, আপনি ওকে দিবেন, এটা লেয়ার 0 হয়ে যাবে। বুঝছেন? এখন লেয়ার 0 হয়ে যাওয়ার পরে, লেয়ার 0 হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আপনার ক্যানভাসটা আনলক হয়ে গেল। আপনি কি এখানেই কাজ শুরু করে দিবেন কি না? না, আপনি আপনার ক্যানভাসের উপর কখনো কাজ করবেন না। ফটোশপের সুবিধাটা এখানেই। মনে করেন আপনি যদি আর্টিস্ট হয়ে থাকেন, আপনি ক্যানভাসের উপর ড্র করলে আপনার ক্যানভাসটা ইয়ে হয়ে যায়, পার্মানেন্টলি কালারফুল হয়ে যাবে। আপনি কালার ইউজ করতেছেন আপনার ক্যানভাসের উপর, আপনার ক্যানভাসটা ইউজড হয়ে গেছে, ওইটা চেঞ্জ করতে আপনার ঝামেলা হবে, আগের রূপে ফিরিয়ে আনতে পারবেন না ইজিলি। বাট ফটোশপেই একটা সুবিধা, আপনি আপনার ক্যানভাসটা ব্ল্যাঙ্ক রাখতে পারবেন সবসময়। কীভাবে? আপনি লেয়ার অপশান দেখেন, নিচে লেয়ারের একদম নিচে এই কর্নারে দেখেন হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার আছে। এই ক্রিয়েট নিউ লেয়ারে মারলে আপনার নতুন নতুন লেয়ার ক্রিয়েট হবে। তো আপনি যে কাজগুলো করবেন এগুলো সবসময় এই লেয়ারগুলো সিলেক্ট করে কাজ করবেন, কখনোই এই লেয়ার সিলেক্ট করবেন না কাজ করার সময়। তাতে সুবিধা কি? দেখুন আমার লেয়ার 1টা সিলেক্ট করা আছে, তারপর আমি ব্রাশ টুল সিলেক্ট করে আমি জাস্ট র্যান্ডমলি দাগ দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো দাগ পড়ে নাই। আমি যদি লেয়ার 1টা যে আই বাটনটা আছে দেখতেছেন, ইন্ডিকেটর বাটন যেটা বলে, এটার চোখটা অফ করে দিলে দেখবেন চলে গেল, ডিলিট হয় নাই কিন্তু এটা চলে গেছে। কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, যা সাদা থাকার সেটা আছে। বুঝছেন এখন? তাদের সুবিধা আছে অনেক, আপনি এডিট করতে পারবেন সহজে। আপনার কাজে ভুল হইলে আপনি আবার সহজে ওই লেয়ারটা, স্পেসিফিক লেয়ারটা সিলেক্ট করে আপনার কাজটা ঠিক করে ফেলতে পারবেন। মনে করেন লেয়ার 2তে আমি আরেকটা কালার সিলেক্ট করে আমি আরেকটা ব্রাশ মারলাম, ঠিক আছে, তারপর লেয়ার 3তে ক্লিক করলাম। খেয়াল করে দেখেন ডান দিকে আমি লেয়ার 3তে ক্লিক করছি, করার পরে আমি কালার চেঞ্জ করে আরেকটা কালার মারলাম। তো এখন আপনার হঠাৎ করে খেয়াল হইলো যে না, আমার এই বেগুনি কালারটা যাচ্ছে না, এটা আমাকে মুছে ফেলতে হবে, বা এটার এই উপরে জায়গা আমি মুছে ফেলবো। তো আপনার লেয়ার 3তে আপনার বেগুনি কালারটা আছে, আপনি ইরেজারে গিয়ে ওইটা মুছে ফেললে ওটা মুছে যাচ্ছে। কিন্তু খেয়াল করে দেখেন, এইটা যদি আমি হ্যাঁ করতেছে না, ডিজাইনটা আপনি সবসময় লেয়ারেই করবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড সহই নিবে, ঠিক আছে। আপনি যখন সেভ করবেন আপনার ব্যাকগ্রাউন্ড সহ লেয়ার সহ সবই সেভ হবে, তখন আপনার ব্যাকগ্রাউন্ড সহই সেভ হবে। তো আপনি যেটা ফাইনালি প্রোডাক্ট পাচ্ছেন ওটা ব্যাকগ্রাউন্ড সহই দেখতে পারবেন, ঠিক আছে। সবই নিবে, ওইটাই নিবে। কিন্তু যেটা সুবিধা এখানে আপনি দেখেন, আপনি যদি কখনো প্রিন্ট করার পরে দেখতে খারাপ লাগে, আপনি তখন ওই লেয়ারের ওই জায়গাটা, ওই স্পেসিফিক জায়গাটা আপনি চেঞ্জ করতে পারবেন,
কিন্তু আপনি যদি জিরো ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে, যেটা আমরা জিরো লেয়ার বলতেছি, জিরো লেয়ারের উপর যদি আপনি ড্র করে ফেলেন, তাইলে কিন্তু আপনার এডিট করতে অসুবিধা হয়ে যাবে, তখন আপনার ঝামেলা হয়ে যাবে প্রচুর, আপনি এডিট করতে পারবেন না, অনেক জিনিস একদম ওলট পালট হয়ে যাবে, তখন প্রিন্টে যান যাই করেন ঝামেলা। বুঝছেন আমার কথা মিরাজ ভাই? থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চন? আচ্ছা, এইগুলা একটু ডিটেলে বলবো, আস্তে ধীরেই বুঝবেন। এগুলো জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে এইগুলো হচ্ছে, পরেরগুলো হচ্ছে, উপরের যে রোটা দেখতেছেন ওটা হচ্ছে আপনার অপশনসগুলো, বায়ে লেফটে যে কলামটা দেখতেছেন এটা হচ্ছে আপনার টুলসগুলো, যে টুলসগুলো দিয়ে আপনি কাজ করবেন। আর ডানে হচ্ছে আপনার এই লেয়ারটা, লেয়ারের উপরে দেখবেন আপনার অ্যাডজাস্টমেন্ট আছে, আপনার বিভিন্ন ধরনের প্রিসেট আছে, এগুলো একটু অ্যাডভান্স অপশন, এইগুলা পাবেন আপনি। তো আজকে শুধু পরিচয় করবো এই জিনিসগুলোর সাথে। আপনি ফার্স্টে আপনাদেরকে যেভাবে দেখালাম যে একটা ফাইল, নতুন ফাইল কীভাবে ওপেন করতে হয়, আগের ফাইল কীভাবে ওপেন করা লাগে, তারপর আপনি আরও নিচে দেখবেন অনেকগুলো অপশান আছে আপনার। আপনি চাইলে ওপেন এজ দিতে পারেন, যে কিভাবে ওপেন হবে আমার ফাইলটা। মনে করুন আপনি ফটোশপ ফাইলটা চাচ্ছেন জেপেগ ভার্সন হিসেবে ওপেন হবে, বা পিডিএফ ভার্সন হিসেবে ওপেন হবে। এক এক ফাইল তো এক এক ধরনের ভার্সন থাকে, কেউ পিডিএফ সেভ করে, কেউ পিএসডি ফটোশপে সেভ করে, কেউ জেপেকে সেভ করে। এগুলো কি আমাদের জানা আছে সবার? জেপেগ, পিএসডি, ফটোশপ ফাইল। আচ্ছা, এই যে দুই একজন কথা বলতেছেন না, রায়হান ভাই, তারপরে মৌসুমী আপু, এরপরে সাইমা আপু, আপনারা কি বুঝতেছেন? আপনারা চ্যাটেও বলতে পারবেন চাইলে। কাইন্ডলি ভিডিওটা অফ করে দিবেন। বাকিরা কি বুঝছেন? যারা কথা বলতেছেন না, পরে যদি বলেন আমি বুঝি না এই ক্লাস শেষে, তাহলে কিন্তু প্যাচ লেগে যাবে। আপনারা কিন্তু মাইক্রোফোন অন করতে না চাইলে চ্যাটে বলতে পারবেন যে হ্যাঁ এটা বুঝছি না, এটা বুঝতেছি না, ইউ ক্যান আস্ক। আপনারা কি শুনতেছেন আমার কথা? অনেকেই কথা বলতেছেন, ওনারা কি ক্লাসে আছে নাকি নাই? আচ্ছা, আমি আপনাদেরকে প্রেজেন্ট দেওয়া শুরু করি, বেটার হবে, বুঝা যাবে আপনারা আছেন কিনা। ইমাম হোসেন ভাই আছেন? ওকে, আপনাকে আমি প্রেজেন্ট দিচ্ছি, কাজী ইমাম হোসেন, রাইট? ওকে, আমি প্রেজেন্ট দিলাম আপনাকে। পরে কে? মশুর রহমান ভাই। মশুর রহমান ভাই হচ্ছে মোহাম্মদ মশুর রহমান, রাইট? প্রেজেন্ট। মিরাজ ভাই আছেন, রাইট?
মিরাজুর রহমান, এটা কি মিরাজ ভাই? আচ্ছা, মিরাজুর রহমান। আচ্ছা আচ্ছা, আপনার নামের বানানটা কিন্তু এখানে ডিফারেন্ট, MIRAG লেখা এখানে, এটাই কি আপনি? RAG, আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট। তারপর হচ্ছে রায়হান ভাই আছেন? আছেন, আচ্ছা। আপনার এখানে নাম কি দিয়ে সেভ? মোহাম্মদ রায়হান, রাইট? আচ্ছা ঠিক আছে। মৌসুমী আক্তার আপু আছেন? হ্যাঁ আমি বুঝতেছি, কোনো সমস্যা নেই, এই জন্যই আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ কোনো সমস্যা নেই। মৌসুমী আক্তার কে আছেন? ইয়েস আছেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। পঙ্কজ দেবনাথ মিঠু ভাই আছেন? হ্যাঁ থ্যাংক ইউ। সাইমা সুলতান আপু আছেন? থ্যাংক ইউ, প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। শেখ শাকিল ভাই আছেন? আচ্ছা আচ্ছা, SM আজিজুর রহমান, হ্যাঁ প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। ওয়েলকাম। সিদ্দিক খন্দকার ভাই আছেন? আপনার এখানে নাম কি দিয়েছে? আপনার নামটা সিদ্দিক খন্দকার দিয়েছে? আবু বকর সিদ্দিক খন্দকার, ওকে। ঠিক আছে, পাইছি, প্রেজেন্ট। হোপফুলি সবার প্রেজেন্ট দেওয়া হয়ে গেছে। তো এতক্ষণ যেটা বললাম সবাই কি বুঝতেছেন জিনিসটা? লাস্ট, হ্যাঁ আমরা কি ওই যেটা কোয়েশন করতেছিলাম, এই আমরা কি A4 পেপার, এই সরি জেপেগ ফাইল, দেন PSD ফাইল, এগুলা কি চিনি আমরা সবাই? ওকে। কেউ কি আছেন যারা জানেন না এই জিনিসগুলো, যে এই ফাইলগুলোর ডিফারেন্স কি বা এগুলা কি? আমি বুঝতেছি না, এটা কি কেউ আছেন নাকি সবাই জানেন? ওকে, আচ্ছা 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 আচ্ছা। জেপেগুলো আমরা নর্মালি ইমেজ ফাইল হিসেবে যেগুলো সেভ করি, কমনলি ওয়ার্ল্ড ওয়াইড যেটা ইউজ হয়, যে কোনো ফোন ডিভাইস কিংবা মেইলে আপনি জেপেগ ফাইল দিলে সবাই এটা সহজে ওপেন করতে পারে। PSD ফাইল যদি সেভ থাকে সেটা মনে রাখবেন এটা ফটোশপ ফরম্যাটে সেভ করা আছে, মানে এটা শুধু একমাত্র খোলা যাবে ফটোশপ খুলে আপনি ওপেন করতে পারবেন। আপনি এটা নর্মালি ফোনে এই ফাইলটা যদি অন করতে যান তাহলে ফটোশপ যদি না থাকে তাহলে আপনার এটা অন হয় না। PSD র ফাইলটা, ইয়েস, তো যেটার উপর আপনি মেইনলি কাজ করতেছেন। তো এইভাবে PDF ফাইল আপনার প্রেজেন্টেশনে PDF ফরম্যাটে আপনি প্রেজেন্টেশন দেন, মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টে কিংবা এগুলোতে দেখবেন আপনার ফাইল যখন আপনি সেভ করেন তখন PDF ফরম্যাটে সেভ হয়, যখন এটা অন করেন এটা প্রেজেন্টেশনের মতো ফরম্যাটে অন হয়, আপনি প্রেজেন্ট করতে থাকেন স্লাইড শো করে।
ঠিক আছে, এগুলোতে পিডিএফ ফাইল থাকে। তো ফটোশপে আপনি মোটামুটি সব ধরনের ফাইল টাইপে সেভ করতে পারেন আপনার জিনিসগুলো। এই জন্য আপনি ফাইলে গিয়ে যখন আপনি যে এই কাজটা যে করলেন, মনে করেন এই যে দাগাদাগি করতেছেন, যাই করতেছেন, এই জিনিসটা আমি চেষ্টা করতেছি যে এখন আমি জেপেগে সেভ করব, কারণ এটা তো আমি ফটোশপে কাজ করতেছি, আমার দরকার এখন জেপেগে সেভ করব। তো আপনি সেভ হ্যাঁ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড হোয়াইট না নিয়ে আপনি অন্য কোনো কালার ইউজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এগুলাতে আস্তে আস্তে যাবো, এগুলাতে এখনই চলে যাচ্ছি না। আমি যেহেতু বাকি অনেকেই আছেন যে ডিফারেন্সটাই ধরতে পারতেছেন না, আমি ওই ডিটেলসে এখন যাচ্ছি না, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, বুঝছেন ভাই? সবার জন্য ব্যালেন্স করে বলতেছি। হ্যাঁ, তো সবই পসিবল, এটা আমি ডিসকাস করবো আস্তে আস্তে, সবই পাবেন। আপনি মনে করুন যেগুলো কাজ করতেছেন এটা ফটোশপ ফরম্যাটে Ctrl+S মারলে, কিংবা Ctrl+S মারলে দেখবেন সেভ অপশন আসতেছে, আপনি সেভ করলেন সেভ হয়ে যাবে। কিংবা আপনি ফাইলে গিয়ে এই যে দেখেন সেভ অপশনটা আছে, এটা ক্লিক করলেও সেভ অপশনটা আসতেছে, সেভে মারলে সেভ হয়ে যাবে। বাট আপনি চাচ্ছেন যে এটা ফটোশপ ফাইল যাতে সেভ না হয়, আমার সেভ হবে জেপেগ ফাইল কিংবা পিডিএফ ফাইল, যাই ফরম্যাটে আপনি চেঞ্জ করে সেভ করতে চাচ্ছেন, সেটাতে আপনি সেভে না গিয়ে সেভ এজে দিবেন, দেখবেন আপনার আবার সেভ অপশন আসছে, কিন্তু পিছনে নিচে ফরম্যাটটা চেঞ্জ করতে বলতেছে। এই ফটোশপ দেখেন, ফটোশপ পিএসডি ফরম্যাট, এটা চেঞ্জ করে আপনি এই যে নিচে দেখেন জেপেগে সেভ করতে পারেন। আপনি নিচে দেখেন এটা আরও অনেক ধরনের ফরম্যাট আছে, এগুলোতে সেভ করতে পারেন। সেম জিনিসটা এইভাবে আপনি ওপেন এজে দিয়ে আপনি অন্য ধরুন ওপেনে না গিয়ে আপনি যদি ওপেন এজে দেন, আপনার ফাইলটা হয়তো অন্য কোনো ওয়েতে সে ওপেন হবে। এটা হয়তো আমার এখন পিডিএফে সেভ আছে, এটা ফটোশপ ফরম্যাটে বা জেপেগ ফরম্যাটে ওপেন করতে যাচ্ছি, এটা ডিরেক্টলি ওইভাবে ওপেন হওয়ার চেষ্টা করব। নিচে দেখবেন আপনি আরও অনেকগুলো অপশন আছে, প্লেস, ইম্পোর্ট, এক্সপোর্ট। হ্যাঁ আমি আসতেছি এই ডিসকাশনে। এই আপনি নিচে দেখবেন আরও ইম্পোর্ট, এক্সপোর্ট, অটোমেটগুলো আমরা পিডিএফ প্রেজেন্টেশন যখন দিই, এগুলো এখানেও বানানো পসিবল। ফটোশপে মোটামুটি আপনি সব ধরনের কাজই করতে পারবেন, পিডিএফ প্রেজেন্টেশন দিতে পারবেন, স্ক্রিপ্টিংয়ের কাজ করতে পারবেন, ইমেজ প্রসেসিংয়ের এগুলো ডিটেলস কাজ আছে, এগুলো কিছু অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আপনারা চাইলে করতে পারবেন। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার প্রত্যেকটা অপশনগুলোতেই ডানে শর্টকাট লেখা আছে, Ctrl+N, Ctrl+O। এগুলো হচ্ছে আপনি কন্ট্রোলের সাথে একই সাথে এন ক্লিক করে রাখলে কিবোর্ডের মধ্যে এই জিনিসগুলো কাজে দেয়। মনে করেন এই যে একটু আগে মিরাজ ভাই বলতেছিলেন, খুব সম্ভবত মিরাজ ভাই বলতেছিলেন যে আমি ফাইলে গিয়ে নিউ এ না দিয়ে আমি কি এই যে ডান পাশে লেখা Ctrl+N ওইটা শর্টকাট ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ অবশ্যই, আপনি যদি শর্টকাটে অভ্যস্ত হয়ে যান আপনার কাজটা একটু এফিশিয়েন্ট হবে, একটু দ্রুত কাজ করতে পারবেন। তো আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটু আগে আমি ফাইল ওপেন করতেছিলাম হচ্ছে নিউতে ক্লিক করে, আমি কোনো কিছু ক্লিক করব না, আমি জাস্ট আমার কিবোর্ডে Ctrl+N একসাথে ক্লিক করলেই নতুন একটা অপশন, পেজ খোলার অপশন আমাকে দিয়ে দিচ্ছে। সেম জিনিসই এটা আপনি এইভাবে ক্লিক করেও করতে পারবেন, আবার আপনি শর্টকাটে দিয়েও দিতে পারবেন। আপনি সেভ করতে যাচ্ছেন, আপনি ফাইলে গিয়ে সেভে দিতে পারবেন। আবার আপনি দেখেন ডানে শর্টকাট লেখা আছে Ctrl+S, আপনি দেখেন আমি কোনো ইয়েতে না গিয়ে অপশন না গিয়ে কন্ট্রোল আর এস একসাথে ক্লিক করে দিলেই আপনি পেয়ে যাচ্ছেন। এভাবে আপনি সব ধরনের শর্টকাটই ডানে দেখেন মোটামুটি অলমোস্ট সব ধরনের শর্টকাট আপনার দেওয়া আছে। শর্টকাটটা আমি বলতেছি যে আপনি এই দেখেন ফাইলটা ওপেন করার পরে দেখবেন আপনার সবগুলো অপশনই শর্টকাট ডানে দেওয়া থাকে, ঠিক আছে? এই ডানে দেওয়া থাকে, এইগুলো আপনি মনে করেন Ctrl+N দিয়ে আপনি নিউ খুলতে পারবেন একটা অপশন, আপনি Ctrl+S দিয়ে সেভ করতে পারবেন এটা অপশন, Ctrl+Shift+S দিয়ে আপনি সেভ এজ অপশন যেটা আপনি ফাইল ফরম্যাট চেঞ্জ করে সেভ করতে যাচ্ছেন ওইটা করতে পারবেন। এভাবে অনেকগুলো ইউজ করে করতে পারবেন। তো এটা আপনাকে দুইটা অপশনই দিচ্ছে, আপনি চাইলে আপনি এই যে ম্যানুয়ালি ক্লিক করে করে সেভ করতে পারবেন, ওপেন করতে পারবেন, আবার চাইলে শর্টকাট ইউজ করতে পারবেন। জিনিসটা হচ্ছে শর্টকাটের প্রচুর শর্টকাট আছে, আপনি এগুলা আমি সাজেস্ট করবো যে অনেকে যেটা করে যে খাতায় নোট করে শর্টকাটগুলো মুখস্থ করার চেষ্টা করে,
এটা করবেন না কখনো। প্রফেশনাল কাজে এইগুলা কাজে লাগে না। আপনি যদি এই খাতায় নোট করে ওইটা আপনাকে কম্পিউটার কিবোর্ডের পাশে থাকতে হবে, আপনার মাউস ক্লিক করে কম্পিউটার কিবোর্ড ক্লিক করে হাত দিয়ে কাজ করে করে আপনাকে শিখতে হবে শর্টকাটটা। আপনাকে ওইভাবেই অভ্যস্ত হইতে হবে। আপনি যদি ওই অভ্যাসটা না করেন, আপনি খাতায় টাতে লেখে এগুলো কোনো লাভ হয় না। এগুলো যত বেশি অভ্যাস করবেন তত বেশি আপনার হাতে চলে আসবে। বুঝতে পারছেন সবাই কথা? যেটা আমরা কমনলি মিস্টেক করি আর কি, যে প্রফেশনাল কাজগুলা যারা শুরু করতে চায় কয়েকদিন পরে ওরা হতাশ হয়ে যায় যে না, আমি তো এত ভালো পারতেছি না। বা আমাদের বেসিকে কিছু প্রবলেম আছে। আমরা বেসিক জিনিসগুলোতে অনেক সময় মিস্টেকেনলি আগাই। আমরা খাতায় নোট করে সব জিনিস খাতায় নোট করে হয় না। কিছু জিনিস আপনাকে হাতে করে করে শিখে ফেলতে হবে। যেমন এইটা আপনাদেরকে এই সত্যটা আমি বলে দিলাম। এটা আপনাকে নর্মালি আপনি ইউটিউব টিউটোরিয়াল দেখেন বা যে কোনো সেমিনার ক্লাস করেন, এই জিনিসগুলো আপনাকে কেউ শিখা দিবে না, যেগুলো আপনার নর্মালি মিস্টেক করে আটকায় যান। তো এটা হ্যাঁ, তখন আপনি ইয়েগুলো টিউটোরিয়ালগুলো দেখেও বুঝবেন না যে কী হইতেছে। সো বেটার হয় আপনি সবসময় প্র্যাকটিসে থাকবেন, যে আপনি একটা ফাইল ওপেন করবেন। এই যে আজকে আপনাদের শিখিয়ে দিয়েছি ফাইল ওপেন কেমনি করতে হয়, এই জন্যই সবাইকে বলতেছি যে আপনারা কেন সফটওয়্যারটা নাবেন, আপনার ফাইল ওপেন করবেন কীভাবে, এগুলো যেহেতু আজকে শিখিয়ে দিচ্ছি, এগুলো আপনারা নিজেরা একটু চালায় দেখবেন আজকের মধ্যে যদি পসিবল হয়, বা নেক্সট ক্লাসে। কালকেই আমরা সেম টাইমে আবার বসবো। সো এগুলো যদি এখনই শুরু করে দেন, হাতে হাতে চলে আসবে। আর যদি আপনি জাস্ট দেখতেই থাকেন প্রেজেন্টেশন আমি দিতেছি কষ্ট করে, আর আপনারাও দেখতেছেন কষ্ট করে, কোনো লাভ হবে না। আলটিমেটলি আপনি কিছু শিখবেন না। আমি বলতে থাকবো আর আপনারা জাস্ট এক কানে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে, এইটাই হবে। এটা সব জায়গায় হয়। সো শুরু করে দিবেন, দেখবেন এমনি হাতে চলে আসতেছে। এটা সত্য, এটা ভয় পাওয়ার কিছু নেই। শুরু করলে দেখবেন হাতে চলে আসতেছে। একটা ভুল করবেন, দুইটা ভুল করবেন, কোনো সমস্যা নেই। এখন ওই ভুল করার টাইম। তারপর তো ভুল করলে কেন ভুল হইতেছে, কেন ওই কাজটা হইতেছে না, এগুলো তো আমরা আছি। ক্লাসে নক করবেন, বলবেন। প্রত্যেক ক্লাসেই নতুন নতুন জিনিস শেখানো হবে, নতুন নতুন আপডেট হবে, আপনাদেরকে বুঝাই দেব। ঠিক আছে? আমার কোথায় শোনা যাচ্ছে? ওকে। তারপর আপনি ফাইলে পরে দেখবেন এডিট অপশন আছে, অনেকগুলো এডিটের অপশন আপনি পাবেন। এগুলো বেশি ডিটেলসে যাবো না আজকে, শুধু বেসিক জিনিসগুলো কি এগুলো বোঝাবো। এডিট মানে হচ্ছে আপনি বিভিন্ন জিনিস এডিট করতে যাচ্ছেন, আপনি বিভিন্ন ইমেজ এডিট করতে যাচ্ছেন, কিংবা আপনার যে কাজের মাঝখানে আপনি এই কাজটাকেই এডিট করতে যাচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের এডিট অপশন পাবেন, আপনি পার্চ পাবেন, ফিল স্ট্রোক পাবেন। এগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখে দেবে কীভাবে কী করতে হয়। কালার সেটিংস চেঞ্জ করতে পারবেন। এই জিনিসগুলো দেখেন, এই এডিটের জিনিসগুলো কালার সেটিং চেঞ্জ করে, এগুলো কিন্তু আবার এই ডান সাইডেই আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো অ্যাডজাস্টমেন্ট করা আছে। এই দুইটা অপশনই আপনার সামনে দেওয়া থাকবে। আপনি চাইলেই এগুলা দুইভাবেই করতে পারবেন। আপনাকে ফটোশপে হাজারখানেক অপশন আপনি খুঁজে পাবেন, লিটারালি হাজারখানেক। আপনি শতখানেক আপনি শুধু টেকনিকই দেখবেন, সব টেকনিক আপনি শিখতে পারবেন। এটা একটা জিনিস আপনাদেরকে বলি, সব টেকনিক আপনি শিখতে পারবেন না, শিখতে গিয়েও আপনার এত সময় দিতে পারবেন না, এটা পসিবল না। বাট প্রফেশনাল কাজ করার জন্য কতটুকু করা জরুরি, কতটুকু শিখলে এনাফ, এটা মোটামুটি আমাদের এই ক্লাসে আমরা চেষ্টা করব কভার করে ফেলার। এরপরে আরও কত অ্যাডভান্স হইতে হবে, এটা আপনারা নিজেরা চালাইতে চালাইতে, সফটওয়্যার গুতাইতে গুতাইতে বুঝে ফেলবেন যে হ্যাঁ, এটা আমার হাতে মোটামুটি আমি চলে আসছে। তো এইভাবে এক এক মানুষ এক এক ধরনের ওয়েতে আগায়। ফটোশপে সবার জন্যই এক ধরনের ওয়ে হয়ে যায়। আমি এক ধরনের ওয়েতে কাজ করি, আপনি যখন একটু অ্যাডভান্স কাজ করবেন দেখবেন আপনি আরেক ধরনের ওয়েতে কাজ করতেছেন। ফটোশপ সবার জন্য এই অপশনটা দিয়ে রাখছে, এই জন্যই বলতেছি যে হাজারখানেক অপশন আছে। কারণ আপনি সেম জিনিসটা যেটা এখানে ক্লিক করে পাইতেছেন, এটা আবার ডানেও পাচ্ছেন, এটা আবার আপনি শর্টকাটও পাচ্ছেন, আপনি অন্যভাবেও করতে পারবেন, আরও অনেকভাবে করা যায়। ঠিক আছে? বোঝাচ্ছে আমার কথা?
আপনি এরপর দেখবেন ইমেজ অপশন আছে, ইমেজে আপনি মোড চেঞ্জ করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। মনে করেন আপনি কিছু বেসিক জিনিস বলি, যেমন ইমেজ সাইজ আপনি দেখতে চাচ্ছেন যে আপনি যে ইমেজটা অন করেছিলেন এটা সাইজ কী ছিল মনে নাই আপনার, সাইজে ক্লিক করলে দেখবেন আপনার এই যে আগে যে সাইজটা আপনি অন করেছেন, এই যে A4 সাইজ এটা অন আছে, ইঞ্চিতে দেখেন 8/11। আর এই যে রেজলিউশন বলেছিলাম 150 সেভ করে রাখতে, এটা 150 সেভ আছে, আপনি ওকে দিয়ে চেক করে ফেললেন। আবার দেখেন, হ্যাঁ এখানে আপনি যদি হঠাৎ করে মনে হয় আপনার কোয়ালিটি খারাপ হইতেছে কাজের মাঝখানে, আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। হ্যাঁ ওই আপনার কোয়েশ্চেন বুঝিনি। হ্যাঁ 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 ওইখান থেকেই চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি আগে যে ব্রাশ ইউজ করেছেন বা ইয়ে করেছেন বা অন্য কোনো ফাইল ইম্পোর্ট করেছেন বা নিয়ে আসছেন অন্য কোনো ফাইল থেকে, ওইগুলা আপনার রেজলিউশন যেটা আগে দিয়েছিলেন ওই রেজলিউশনেই থেকে যাবে। আপনি নতুন করে এই ফাইলের মধ্যেই আপনি আবার 150-র বেশি ফাইল ইম্পোর্ট করে, হ্যাঁ হ্যাঁ ফাইনালি যখন সেভ দিবেন আপনি ফুল ফাইলটা আবার আপনার 150-র বেশি দিলে 150-র বেশি সেভ হবে। ঠিক আছে, তো সবসময় বেটার হয় আপনারা খেয়াল রাখবেন যে 150-র মধ্যে রেখে দেওয়ার, আর যদি 150-র বেশি রাখতে হয় আপনার আগেই রেখে দিবেন, এটা এটা সবসময় বেটার, মাঝখান দিয়ে পেচ না লাগে আর কি। এই জিনিসগুলো প্রথম কনসার্ন আর কি। আপনি যখন ফাইল অন করবেন ফার্স্টে আপনি পেজ সেট আপ করে দিবেন, আপনার কি পেজ হবে এটা আপনি আগে থেকে রেডি রাখবেন, কি লেয়ারটা আপনার সেফ রাখবেন, বাকিগুলো নতুন লেয়ার ক্রিয়েট করে ফেলবেন। আর ইমেজের আপনি যে যখন ওপেন করার সময় আপনার রেজলিউশন কী হবে এটা আপনার ওপেন করার সময় ফার্স্টেই ঠিক করে রেখে দিবেন, ওইগুলা ফিক্স হয়ে গেলে আপনি সেফ। বুঝছেন এই জিনিসগুলো, বাকিরা বুঝছেন, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট জিনিস যে আপনি কীভাবে সেফ ওয়েতে কাজ শুরু করবেন। দুপুরবেলা দেখে মনে সবার ঘুম পাইতেছে। হ্যাঁ পেজের বিষয়টা কি, এখন আপনি ওটা কিভাবে করবেন জানেন না বলতেছেন নাকি? কি আকারে বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন, কি রেজুলেশন নাকি ফরম্যাটে হবে? হ্যাঁ হ্যাঁ ওইটা সেভ এস, সেভ এস, সেভ এস, সেভ এসে গিয়ে আপনি এই যে এখানে চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে, ঠিক আছে। তারপর আপনি দেখবেন আপনার ইমেজ অনেক, এই যে আমি পেজটা খুলেছি এটা হচ্ছে পোর্ট্রেট মোড। অনেকে আছে পোর্ট্রেট মোডে কাজ করতে চাচ্ছে না, সে যাচ্ছে ওর পেজটা অন্য মোডে যাতে কাজ করে, তাহলে সে সেম ইমেজটাই সে রোটেট করে ফেলতে পারে। আমরা যেভাবে ইমেজ রোটেট করি, দেখবেন ইমেজ সাইজের নিচে, ইমেজে যাবেন, ইমেজে গিয়ে দেখবেন ইমেজ সাইজের নিচে ইমেজ রোটেশন আছে, ইমেজ রোটেশনে গিয়ে দেখবেন 90 ডিগ্রি 180 ডিগ্রি এগুলো। আপনি 90 ডিগ্রিতে ক্লিক করলেই দেখবেন ইমেজ রোটেট হয়ে গেছে, ল্যান্ডস্কেপ মোডে চলে আসছে। তো আপনি আবার আগের হ্যাঁ আপনি যেভাবে রোটেট করতে যাচ্ছেন ফুল ইয়েটাই ক্যানভাসটাই ওর সব লেয়ার সবই রোটেট হয়ে যাবে। ঠিক আছে, ওয়েলকাম। এরপরে হচ্ছে আপনি আরও অনেকগুলো অপশান পাবেন, ডুপ্লিকেট এগুলা অপশান আপনি নিজে ওইভাবে এখানেও ডুপ্লিকেট করতে পারবেন লেয়ার। তারপর যাচ্ছেন লেয়ারে দেখেন আপনার স্মার্ট লেয়ার স্টাইল, লেয়ার মাস, এগুলো সব এখানে আছে। এখানে চাইলে আপনি লেয়ারে রাইট ক্লিক করেও দেখবেন এই জিনিসগুলো আবার এখানে আছে বলতবিয়ত। তো এইগুলা অনেকভাবেই করা যায়। টাইপসে দেখলাম আপনি বিভিন্ন ধরনের টাইপ পাবেন, প্যানেলগুলো ডিফারেন্ট প্যানেলে পাবেন, এগুলো অ্যাডভান্স কাজ খুব একটা দরকার পড়ে না। তারপরে সিলেক্টে গেলে অল লেয়ার সিলেক্ট আছে, এগুলো শর্টকাট দেওয়া আছে। অল লেয়ার সিলেক্ট আপনি শর্টকাট না মেরে এইভাবে একটা ক্লিক করে শিফট ধরে আমরা যেভাবে ফাইল সিলেক্ট করি সবগুলো এভাবে ফাইল সিলেক্ট করার মতো করতে পারেন।
এটা অনেকভাবেই করা যায়। ফটোশপ আপনার জন্য সব অপশনই অন করে দিচ্ছে। তারপর ফিল্টার আছে, আপনি বিভিন্ন ধরনের ফটো ফিল্টার অপশন ইউজ করতে যাচ্ছেন, ব্লার করতে যাচ্ছেন, আমরা ফটো ব্লার করি, শার্প করতে যাচ্ছেন, এইগুলা এই অপশনে আছে। 3D হচ্ছে আপনার অনেক 3D ফাইল আপনি অনেক সময় ইম্পোর্ট করবেন ইমেজ আকারে, ওগুলার অনেক সময় চেঞ্জ আনতে এই 3D ফরম্যাটের অ্যাডভান্স কাজগুলা সুবিধা থাকে। ভিউতে গিয়ে দেখবেন আপনার যে অনেক সেট আপ দেওয়া আছে, স্ন্যাপ টুল, এক্সট্রাস, জুম ইন জুম আউট, এগুলো দেওয়া আছে। তো জুম ইন জুম আউট ক্লিক না করে আপনি এইখানে যে জুম অপশনটা আছে ওইখানে ক্লিক করেও আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এই যে জুম ইন জুম আউট করা হচ্ছে, এগুলা শেখাতে দেবো আস্তে আস্তে। উইন্ডোতে গেলে আপনি দেখবেন আপনার উইন্ডোর কী কী উইন্ডো অন আছে। এই যে আপনার প্রিসেটগুলো অন, বা এই যে আমি এই টুলসগুলো অন, তারপরে এই যে লেয়ার্সগুলো অন, এগুলো আসলে এই যে এই প্রিসেটে ক্লিক করলে, উইন্ডোতে ক্লিক করে এগুলো যদি আমি অফ করে দিই এগুলো চলে যাবে। এই যে লেয়ার অফ করে দিয়েছি, লেয়ার চলে গেছে। এই যে আবার উইন্ডোতে গিয়ে লেয়ার ক্লিক করছি, লেয়ার্স চলে আসছে। তো এইগুলো অনেকের ক্ষেত্রে দেখবেন সফটওয়্যার খোলার পরে লেয়ার্স দেখায় না, তখন উইন্ডোতে গিয়ে লেয়ার্স টেয়ার যা আছে মোটামুটি জরুরি দরকার, অ্যাডজাস্টমেন্ট, লেয়ার, এইগুলো মোটামুটি টাইম লাইন, টুলস, অপশনস, এগুলো সবার লাগে। তো এইগুলা অন করে দেবেন, ঠিক আছে। আর হেল্প তো হেল্প, অনলাইন হেল্প যদি আপনি লাইসেন্স সফটওয়্যার ইউজ করেন তাহলে অনলাইন হেল্প আপনি নিতে পারবেন। অনেক সময় ফটোশপ অনলাইন হেল্প নিতে পারবেন। লাইসেন্স ইউজ না করলে আপনি গুগলে সার্চ মেরে এমনি এইসব অনেকের হেল্প পাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোন মোড? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নর্মাল জিনিসটা হচ্ছে এই যে দেখেন আমার এখানে নর্মাল দেওয়া আছে, দেখতেছেন? আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট, এগুলো একটু অ্যাডভান্স জিনিস আপনাদেরকে দেখাবো। নর্মাল থাকা মানে আপনি নর্মালি কাজ যখন শুরু করবেন এগুলো নর্মালি রাখবেন। তারপরে আপনি যখন মোড চেঞ্জ করতে চাবেন, বিভিন্ন কাজের দরকার চেঞ্জ করা লাগে, ওভারলে করা লাগে, আপনি একটার উপর আর একটা ব্লেন্ড করে ফেলতে যাচ্ছেন, এইগুলার মোড চেঞ্জ করতে চাইলে আপনি তখন মোড চেঞ্জ করতে পারেন। এগুলো পরে করবেন, এগুলো নর্মাল কাজে করবেন না কখন। আর অপাসিটি জিনিসটা হচ্ছে এই যে আপনি যে লেয়ার সিলেক্ট করে আছেন ওইটার অপাসিটি দেখায় অনেক সময়। এই যে মনে করেন লেয়ার 3-তে আমার বেগুনি কালারের দাগটা দেওয়া আছে, ঠিক আছে? ওই লেয়ার 3 আমারটা সিলেক্ট করা, আমি লেয়ার 3 অপাসিটি কমায় দিলাম, দেখেন আমার লেয়ার 3টা অপাসিটি কমা দেওয়ার পরে কি, হ্যাঁ কালারটা আছে, অপাসিটি 100-এ দেওয়ার পরে ব্যাক টু সেম। হ্যাঁ হ্যাঁ, এটা ভিউটা কতটুকু হবে না, এটাকে বলে হচ্ছে আপনার ক্লিয়ারিটি কতটুকু আসবে, কতটুকু ক্লিয়ার দেখা যাবে জিনিসটা, নাকি ঝাপসা দেখা যাবে। অপোজিটি কমলে সেই জিনিসটা হয়, ঠিক আছে? তো বায়ে হচ্ছে আপনার এগুলোকে বলে আমরা টুলস। এই টুলসগুলো ইউজ করে আপনি কাজ করতে পারেন। ফার্স্টে যে টুলসটা এটা হচ্ছে মুভ টুলে আপনি ক্লিক করে দেখেন আপনি বিভিন্ন জিনিস মুভ করতে পারতেছেন, ঠিক আছে? তারপরে পাচ্ছেন আপনি মার্ক টুলে আপনি বিভিন্ন জিনিস মার্ক করতে পারতেছেন, যেটাকে আমরা নর্মালি মার্ক করে বা দাগ দেওয়া বলি বা সিলেক্ট করা বলি। মার্ক করে আপনি একটা এরিয়া সিলেক্ট করে আপনি ওইটারে হয়তো মুভ টুল দিয়ে পরে ওই জিনিসগুলো মার্ক করতে পারবেন। কর্পের মতো কাজ করে না অ্যাকচুয়ালি। ক্রপ টুলটা ডিফারেন্ট, মার্ক টুল আর ক্রপ টুলটার মধ্যে ডিফারেন্স আছে, ওইটা আমি দেখাবো একটু পর। মার্ক টুলটা একটা জাস্ট মার্ক করে রাখবে যে ওই জিনিসটা আমার লাগবে, বুঝছেন ব্যাপারটা? ওইটা বোঝানো, ওটা হচ্ছে মার্ক টুল। এইটা আবার আরেকভাবে সিলেক্ট করা যায়। নিচে দেখবেন ল্যাসো টুলটা আপনি দেখেন এই যে আমার সিলেক্ট করা আছে হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। রাইট ক্লিক করার পরে দেখবেন পলিগনাল ল্যাসো টুল সিলেক্ট করা। দেখেন আমি পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমি আমার যে কোনো ফ্রি শেপ যে কোনোভাবে ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? এইটাও আমি মনে করলাম আমার এই জায়গাটা লাগবে, এই জন্য আমি এইভাবে পলিগন দিয়ে
সিলেক্ট করলাম। পলিগন মানে মাল্টিপল লাইন্স, ঠিক আছে, মাল্টিপল লাইন্স দিয়ে তারপর সিলেক্ট করে নিলাম। তারপর আমি যদি এটা মুভ করতে চাই মুভ করতে পারবো, ঠিক আছে। কিন্তু সে যে লেয়ার থাকবে ওই লেয়ারের জিনিসগুলো শুধু মুভ করবে, ঠিক আছে। তো এইটার মধ্যে আবার ম্যাগনেটিক লাসো টুল আছে। ম্যাগনেটিক লাসো টুল ম্যাগনেটের মতো কাজ করবে। আপনি ফার্স্টে যারে ক্লিক করবেন তার এই চুম্বকের মতো সে ধরতে থাকবে। দেখেন আপনার সবুজটাতে ক্লিক করছিলাম, শুধু সবুজটার এই ম্যাগনেটের মতো বা চুম্বকের মতো সে ধরার চেষ্টা করতেছে, ঠিক আছে। তারপরে আপনারা পাবেন হচ্ছে কুইক সিলেকশন টুল, যেটা আপনি কুইকলি সিলেক্ট করতে যাচ্ছেন। যে লেয়ারে থাকবেন সেই লেয়ারে আপনি ওই লেয়ারের জিনিসটাকে কুইকলি সিলেক্ট করতে চাইলে দেখবেন কুইকলি সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখছেন খুব জলদি সিলেক্ট হয়ে গেল। এইভাবে আপনি কুইক সিলেক্ট করতে পারবেন। কিন্তু কিছু জিনিস আপনি কুইকলি সিলেক্ট করতে চান না, কারণ হয়তো আপনার ফাইল টাইপ বা আপনার ড্রয়িং টাইপ অনেক ক্রিটিক্যাল, কুইকলি সিলেক্ট করা যায় না ওইটা। তখন আপনি আরও অনেক অপশন আছে, এই যে লাসো টুল আছে, রেক্টেঙ্গুলার মার্ক টুল আছে, এগুলো ইউজ করতে পারবেন। কিংবা আরেকটা আছে যেটা আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে সিম্পলি হচ্ছে কি বলবো, জাদুর লাঠি বাংলায়। জাদুর লাঠির টুল দিয়ে আপনি যারে ক্লিক করবেন সে ধরে নিবে তারে, ঠিক আছে। এই যে আমি ক্লিক করলাম, সে ধরে নিছে। আপনি যদি লেয়ার চেঞ্জ করে, মনে করেন আমার নিচের লেয়ারে তো সবুজটা, লেয়ার টুতে মনে করেন লেয়ার টুতে সবুজটা পুরোপুরি ধরতে যাচ্ছে, ম্যাজিক ওয়ান টুলে মারলেন ধরে ফেলছে, ঠিক আছে। বুঝতে পারতেছেন সবাই? আচ্ছা, মৌসুমী আপু বলতেছেন যে হালকা আর ঘন দেখানোর সিস্টেম হচ্ছে অপাসিটি। ইয়েস, ইউর রাইট। হালকা আর ঘন দেখানোর সিস্টেমটা হচ্ছে অপাসিটি। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, অপাসিটি কিন্তু আপনার ফাইলের সাইজ কমায় না। এটা কখনো মনে করবেন না যে আমি অপাসিটিতে আমার জিনিসটা হালকা করে ফেললাম, তার মানে আমার ফাইল এখন লো হয়ে যাবে। জীবন হবে না, এটা ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি আছে। বুঝছেন ব্যাপারটা? যতক্ষণ লেয়ার অন, তারে ভ্যানিশ করেন যাই করেন, সে থাকবে ওই ফাইলটা ওপেন করে। ব্রাইটনেসটা ব্যাপার, অনেকটা ব্রাইটনেস কন্ট্রোল করা। কিন্তু এখানে এই ফটোশপে ওরা ব্রাইটনেসটা আলাদা করে দেখাচ্ছে কেন? কারণ ও যখন আপনি ব্রাইটনেস অপশনটা অন করবেন, সে কিন্তু আপনার সব লেয়ার সহ ব্রাইটনেস চেঞ্জ করে দেবে। দেখাই আপনাদের, এই যে আমি ব্রাইটনেসটা ক্লিক করলাম, এখন যদি আমি চেঞ্জ করি, 3টা লেয়ারকেই একসাথে সে ব্রাইটনেস কন্ট্রোল করতেছে, ঠিক আছে। এই জন্য ব্রাইটনেসটা আলাদা অপাসিটি থেকে। অপাসিটি হচ্ছে ওই স্পেসিফিক লেয়ারের হালকা থেকে ঘন করার সিস্টেমটা। হ্যাঁ, ওই একটা জিনিস শুনবেন, এই যে ব্লার করাও না, কিন্তু ব্লার করার সময় কিন্তু আপনার গণহারে সবাই ব্লার করবে। আপনি ব্রাশ যার উপর দিবেন, ব্লারের ব্রাশটা, সে তারই ব্লার করতে থাকবে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি সেম প্রোডাক্টেই পাইতেছেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্লার করলেও আপনি সেম জিনিসটাই পাইতেছেন, আলটিমেটলি ঝাপসা জিনিস পাইতেছেন। অপাসিটি কমাইলেও আপনি একটা লেয়ারের ঝাপসা জিনিস পাইতেছেন, কিন্তু আপনার দরকার যেভাবে আপনি ওইভাবেই করতে পারবেন, ঠিক আছে। আপনি একটা লেয়ারের শুধু ঝাপসা করতে চাচ্ছেন, তাইলে ওই লেয়ার ধরে অপাসিটি কমাইতে পারেন, আবার ওই লেয়ার ধরে আপনি ব্লারও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য আপনারা বলতেছি যে একই জিনিসকে ফটোশপ আপনারা অনেকগুলো অপশন দিবে, আপনি যে কোনো একটা চুজ করে আপনি করে ফেলবেন, যেটাতে আপনার ইন্টারেস্ট কিংবা অভ্যাস। তারপর দেখেন আসছে হচ্ছে ক্রপ টুল। এই যে একটু আগে বলতেছিলেন যে ক্রপ টুলটা আর এটা কি সেম কিনা, না। ক্রপ টুলে হচ্ছে আপনার পুরো ইমেজটাই ক্রপ হয়ে যাচ্ছে। দেখেন আপনার সব কিছুই কেটে সে ক্রপ করে ফেলতে যাচ্ছে, যাই লেয়ার থাকুক। কিন্তু মার্ক টুলে কিন্তু ওইটা হয় না। মার্ক টুলে সে ইমেজ ক্রপ করে না, সে ওই লেয়ারটা সিলেক্ট করার চেষ্টা করে। বুঝছেন ভাই? কে জানি বলতেছিলেন, সিদ্দিক ভাই, বুঝছেন? ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আই ড্রপার টুল। আই ড্রপার টুল দিয়ে মনে করেন আপনি, ইয়েস, আচ্ছা, মার্ক টুলটা হচ্ছে আপনি যে কোনো একটা লেয়ারে থাকা অবস্থায় আপনি চাচ্ছেন ওই লেয়ারের জিনিসটা মার্ক করতে, সিলেক্ট করে ফেলতে। মনে করেন আমার লেয়ার 3তে তো বেগুনি কালারের দাগটা, যে মার্ক টুল দিয়ে এই বেগুনির পুরোটা আমি সিলেক্ট করলাম। তারপর আমি
মনে করেন এটাকে নাড়াচাড়া করতে যাচ্ছি, দেখেন আমি মুভ টুলে গেলাম, তারপর নাড়াচাড়া করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু ক্রপ টুলে দেখেন আপনার যে লেয়ারই থাকুক সে ফুল ইমেজটারই কেটে ফেলতে যাচ্ছে। এখন বুঝছেন? ঠিক আছে, ওয়েলকাম। তারপর হচ্ছে দেখেন আইড্রপার টুল। আইড্রপার টুল সিম্পলি হচ্ছে আপনি মনে করেন একটা কালার সিলেক্ট পছন্দ হয়েছে আপনার, এটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, মনে করেন একটা ইমেজ নামাইছেন, নামানোর পরে এইটার কালারটা আপনার ভালো লাগতেছে, ওইটা আপনি আপনার ড্রয়িংয়ে বা আপনার লোগোতে ইউজ করতে চাচ্ছেন, আপনি জাস্ট আইড্রপারটা মারবেন, দেখবেন কালারটা সিলেক্ট করে ফেলতেছে, ঠিক আছে। সেই কালারটা সিলেক্ট করার পরে আপনি যখন ব্রাশে মারবেন দেখবেন আপনার ওই কালারটাই সে প্রডিউস করতেছে। তারপরে হিলিং ব্রাশ টুল আছে, লিটারালি সেবা দেওয়া, হিলিং মানে সেবা দেওয়া। আপনি কোনো একটা স্পটে আপনার কোনো ঝামেলা আছে, ওইটা হিল করতে যাচ্ছেন, হিল করতে পারবেন। তারপর ব্রাশ টুল তো নর্মালি আপনি ব্রাশ টুল দিয়ে দাগাদাগি করতে যাচ্ছেন, দাগ দিলেন। তারপর হচ্ছে আপনার ক্লোন শার্প টুল বা প্যাটার্ন স্ট্যাম্প, ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল, এগুলো খুব একটা ইউজ হয় না, বাট আপনি চাইলেও করতে পারেন, আপনার যে কোনো লেয়ার বা এগুলো ক্লোনিং করতে পারেন। এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, আস্তে আস্তে শেখাবো। হিস্টোরি ব্রাশ টুল, আপনি ব্রাশের হিস্ট্রি অন করতে পারেন, যে কী আছে, আগে কি ব্রাশ আমি ইউজ করেছি, এগুলো ওপেন করতে পারবেন। নিচে ইরেজার টুল আছে, আপনি ইরেজার দিয়ে মুছতে পারবেন। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল বা পেইন্ট বাকেট টুল। আমার এখানে পেইন্ট বাকেট টুল সিলেক্ট করা, আমরা অনেকেই পেইন্ট বাকেট টুলটা চিনি, আমরা যারা ছোটো ছিলাম তারা উইন্ডোজের পেইন্ট যারা ইউজ করেছে আমরা জানি যে পেইন্ট বাকেট টুলটা কী করে। ক্লিক করলেন পুরোটা পেইন্ট করে ফেলে একই কালার, ওরা ওই অপশানটা দিচ্ছে। তারপরে দেখবেন ব্লার টুল, শার্পেন টুল, এগুলো হ্যাঁ ওইটা নির্দিষ্ট একটা কালারই পেইন্ট হয়। পেইন্ট করার আগে কালার চেঞ্জ করা যায়। কালার চেঞ্জ করার সময় আপনি এই যে কালার পিকারে চেঞ্জ করবেন, এই যে নিচে কালার পিকার আছে ওইটাতে চেঞ্জ করবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। চেঞ্জ করার পরে দেখেন চেঞ্জ করা হয়ে গেল, ঠিক আছে। তারপর যে ব্লার টুল, শার্পেন টুলে যে আপনি ব্লার করতে যাচ্ছেন, ঝাপসা করতে যাচ্ছেন, শার্প করতে যাচ্ছেন, এই টুলগুলো ইউজ করতে পারেন। ডজ টুল দিয়ে আপনি মোটামুটি সেমই, ডজ দেওয়া মানে হচ্ছে আপনার ঝাপসা হয়ে যান, বাট যে ডজে আর ব্লারের মধ্যে ডিফারেন্স হচ্ছে ডজে আপনার ওই ব্রাশ বা কোনো কিছু কাজ থাকলে ওইগুলো সে ডজ করে ফেলে, মানে ওই ফাইলের ওই টাইপটারই সে ইয়ে করে ফেলে, চেঞ্জ করে ফেলে, সে হয়তো একটু ভেঙে দেয়, কিন্তু ব্লারে হয়তো ওইভাবে ভাঙে না, আপনার ফাইল টাইপ হয়তো সেমই থাকবে। বার্ন টুল, শার্প টুল, এগুলো দেখাবো সামনে। পেন টুলে সিম্পলি আপনি পেন টুল আপনি ডিফারেন্ট লাইন প্রডিউস করতে পারবেন, শার্প লাইন প্রডিউস করতে পারবেন। টেক্সট টুলে আপনি বিভিন্ন ধরনের টেক্সট ইউজ করতে পারবেন। টেক্সট টুল ক্লিক করার পর উপরে দেখবেন আপনার অনেকগুলা টেক্সটের টাইপ দেওয়া আছে, ওগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর দেখেন আপনার পাথ সিলেকশন টুল আছে, আপনি যে যখন এই পাথগুলো ক্রিয়েট করেন পেন টুলে, তখন এই সিলেক্ট করার জন্য এই পাথ সিলেকশন টুলটা আলাদা করে দিচ্ছে। তারপর আপনি বিভিন্ন ধরনের শেপ টুল পাবেন, এই যে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস টুল, কাস্টম শেপ, এগুলো শেপ আপনারা বানাইতে পারবেন চাইলে। এখানে কাস্টম শেপ বানাইতে চাচ্ছেন বা রেক্ট্যাঙ্গেল কিংবা এলিপস বা সার্কুলার জিনিসগুলো প্রডিউস করতে চাচ্ছেন, ওইগুলো আপনি চাইলে এভাবে বানাইতে পারেন, ঠিক আছে। তারপরে হ্যান্ড টুল আমরা খুব একটা ইউজ করি না, এগুলো হ্যান্ড টুল দিয়ে আপনি জাস্ট ধরে সিলেক্ট করবেন, এগুলোর কোনো মানে নেই, তাও রাখছে আপনার দেখবেন। জুম টুল আপনি জুম দিয়ে জুম ইন জুম আউট করবেন, আপনার সময় যত দরকার জুম করবেন। নিচে কালার পিকার টুল দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ডিফারেন্ট কালার নিতে পারবেন। এই তো এতগুলোই, আর নিচেগুলা খুব একটা লাগে না, যা লাগে হচ্ছে এই বিভিন্ন টুলসগুলা, উপরের অপশানসগুলো, আর ওইগুলার টুলসের ভিতরে সাব টুলসগুলো, এগুলো মোটামুটি হাতে চলে আসলেই মোটামুটি কাজ শেখা শুরু হয়ে যাবে, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন?
কারো কোনো কোয়েশ্চেন নাই? লেয়ারগুলো অ্যাড করার জন্য এই যে দেখেন লেয়ার যে আছে না, টুলটা কি অন আছে নাকি টুলটা পাচ্ছেন না? আচ্ছা, আপনি দেখেন উইন্ডোতে যান, আপনি কি ল্যাপটপে ইউজ করতেছেন? পিসিতে আটকায় যাচ্ছে আপনার ফটোশপটা কোনটা এটা? সমস্যা নেই, ক্র্যাক সমস্যা নেই। আপনি আপনার পিসি স্পেসিফিকেশন কি? আচ্ছা আচ্ছা, আর আচ্ছা আচ্ছা, গ্রাফিক্সের কোনটা? এটা এই যে ইন্টেলের গিগাবাইটের জিটিএক্স কত? 730। আচ্ছা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যখন পিসি বানাবেন না, বাকিরাও শুনে রাখতে পারেন, সমস্যা নেই। পিসি বানাইলে যে আপনার ইয়েটা অনেক ভালো, এই যে কী বলে রাইজেন 7, আবার ওইদিকে ইয়েটা 32 জিবি, যেটা আমার নাই, আমার মাত্র 8 জিবি না কত। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, এই 8 জিবি হইলেও চলতেছে আমার উড়াধুরা, আমি ইভিন 3D ফাইলও করি, 3D অ্যানিমেশনও করি, আমার হয়। কারণ হচ্ছে আপনি যে গ্রাফিক্স কার্ডের সাথে আমার ওইটার মিল আছে, ওইটাকে বলে বটল নেক বলে ওরা অনেক সময়। এই জিনিসগুলো এলইডিপির বাইরে কিন্তু, বুঝছেন ব্যাপারটা? একটু অ্যাডভান্স জিনিসই বলতেছে, যেহেতু আপনি বুঝতেছেন এই জন্য আপনাকে বলতেছি। এই আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই বাজেট কম থাকে একটা জিনিস বেশি ভালো নিয়েন না কখনো, আরেকটা জিনিস খারাপ নিন না, দুইটা মিডিয়াম নেবেন। আমি যেটা করছিলাম যে দেখলাম আমার 70K এরকম বাজেট, তো আমি চিন্তা করলাম যে তো এগুলো তো আপগ্রেড করা যায়, কোনো সমস্যা নেই, তাহলে আমি মোটামুটি সবগুলো মিডিয়াম ইয়েতেই নিই। তো আমি যদিও লাকি ছিলাম, আমার ওই সময় RTX 2070 খুব কমে বিক্রি হইতেছিল তখন আইডিবিতে, নতুন আসছে, আমি ভালো কমে দামে পেয়েছি, ওইটা কিনে ফেলছি। ওরা তখন মাত্র মার্কেট প্লেসে আসছে, বুঝছি বুঝছি। আমি কিনছি হচ্ছে 2-3 বছর হয়ে গেছে, তো তখন প্রথম আসছিল খুব কম দামে, আমি ভালো লিঙ্ক পেয়ে আমি। আচ্ছা 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 আচ্ছা, আল্লাহ, বুঝছি। আচ্ছা আচ্ছা, তো এইটাই। জি বলেন। হ্যাঁ, আপনি যদি পারেন তো কোনো সমস্যাই নেই, 100 যায়। জি, আছে আপনার কাছে? তাহলে থাকুক ওইটি চালাবেন নেক্সট ক্লাসে। আর বাকিরা যারা ক্র্যাক ট্যাক এগুলো পারতেছেন না, কোনো সমস্যা নেই, লাইসেন্স নামানোর দরকার নেই আপাতত, ফ্রি ভার্সনটাই নামান, ফ্রি ফটোশপ যেটা দেখা দিলাম আগে, এডোবি ওয়েবসাইটে যাবেন, স্টার্ট ফ্রি ট্রায়াল দিবেন, ওটাই শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ হবে, কোনো সমস্যা নেই। ওই ব্যালেন্সগুলো বুঝে ফেলতে পারলেই আপনারা, বা ওই সিম্পল কিছু জিনিসগুলো বুঝলেই আপনারা বুঝবেন যে আপনাদের কম্পিউটারের সমস্যা হইতেছে কেন, আপনার লেগিং কেন হইতেছে, স্লো কেন কাজ করতেছে, এগুলো বুঝবে। এই যে আপনাদেরকে ফার্স্টেই বলে দিলাম যে রেজলিউশন যে বেশি দিতে নাই, বা বেশি কারা দিবে না, এগুলো বলার কারণে এইগুলোই, যে আমার কি কম্পিউটার পচা না ভালো, এগুলো নিয়ে কনফিউজ থাকলে এই যে এই জিনিসগুলো আপনাকে সেফ সাইডে রাখবে। আপনি 150 DPI-তে নেন না, 150 পিক্সেল পার ইঞ্চ চুজ করেন, মোটামুটি সব মোটামুটি লেভেলের ভালো ল্যাপটপে কম্পিউটারে চলে যাবে।
বুঝছেন ব্যাপারটা? ইভেন ক্লায়েন্টকে আপনি বা কাউকে আপনি কোনো ফাইল আপনি এডিট করে যখন জমা দিবেন ওটা মোটামুটি ভালো কোয়ালিটি থাকে। এই জিনিসগুলো একটু বোঝা লাগবে, এগুলো হচ্ছে একটু বেসিক কমন সেন্সের ব্যাপার। বুঝছেন সবাই? ওকে, ফার্স্ট ডে হিসেবে কি আর বেশি বলবো আমি বুঝতেছি না, কারণ এই তো এটা হচ্ছে আপনাদের বেসিক যা দেখানোর মোটামুটি দেখালাম। ওনাদেরটা হবে, ওটা আবার রিপিট করবো আস্তে ধীরে, ওগুলো কাজ করতে দিব। আজকে দেখি আমি কোনো কিছু মিস করলাম কিনা। আচ্ছা, কুইক কোয়েশন, আপনাদের কি ইচ্ছা সেটা বলেন। তো আমি বুঝলাম আমি তো ট্রেনার হিসেবে আমার কি ইচ্ছা আমি জানি। আমার ইচ্ছা হচ্ছে আপনারা ভালো কাজ শিখবেন, মার্কেট প্লেসে নামবেন, ভালো কাজ করবেন, ফ্রিল্যান্স করেন, যাই করেন বা অফিস করেন, যেটাই করেন ভালো কাজ করবেন, এবং অবশ্যই সেফে কাজ করে, কীভাবে সেফলি কাজ করে ভালো কাজ করা যায়, কীভাবে অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়, এইটাই শিখাতে পারবো। এটা হচ্ছে আমার ইচ্ছা। আপনাদের কি ইচ্ছা এটা একটু বলেন। আচ্ছা, আপনার কি ইচ্ছা পঙ্কজ ভাই? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনাকে আগায় নিতে পারেন। আচ্ছা, ইন্টারেস্টিং। বাকিরা? বাহ, বেশ ভালো। আমার অবস্থা এরকমই ছিল। আমি আমি প্রফেশনাল কাজ করার জন্য কখনো শিখি নাই। আমার জাস্ট ভালো লাগতো, শিখছি। শিখতে 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 তো হঠাৎ করে কোনো মানে কাজ দেখে একজন বললো যে একটু কাজ করবা কিনা, করলাম। তারপর আস্তে আস্তে এরকম ফ্রিল্যান্স মার্কেট প্লেসে টুকটাক কাজ করলাম। পরে কেমনে জানি পার্মানেন্ট ক্লায়েন্টও হয়ে গেল, মানে তার সাথে পার্সোনালি আমার পরিচয় হয়ে গেল আর কি। সে হোয়াটসঅ্যাপে নক দেয়, মেইল দেয়, কাজ দেয়। তো ওনাদের সাথেই কয়েকজনের সাথে কাজ করা শুরু করলাম। তারপর আস্তে আস্তে খবর পেলো যে আমি ট্রান্সলেশন করে দিতে পারবো ইংলিশ টু বাংলা, ইংলিশ টু অন্য ডায়ালেক্টের ল্যাঙ্গুয়েজে। ওইটাও করে দিলাম। তো এখন পর্যন্ত আমি এইটাই করতেছি। মানে মাঝে মাঝে এরকম ক্লাস নেওয়ার হইলে হয়তো সে ক্লাস নেই কাউকে, প্রাইভেট কোনো কোম্পানিতে কিংবা এখানে এলইডিপিতে এই নিচ্ছি। আর না হয় এই তো যে পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে গেছে ওনাদের সাথে সম্পর্ক হয়ে ওনারা এটাই করতেছে। কারণ এটা তো আমার শখের জায়গা থেকে হঠাৎ করে চলে এসে হঠাৎ করে দেখলাম যে এটা আমার প্রফেশনও হইতে পারে, কোনো সমস্যা নেই। পার্সোনাল লাইফে আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডেও আমার হচ্ছে গ্রাফিক ডিজাইন বা এগুলার ইয়েতে না। আমার হচ্ছে গ্র্যাজুয়েশন, আমি রিসেন্ট গ্র্যাজুয়েট, এই প্যান্ডেমিকের মধ্যে হওয়া আর কি। তো আমার অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে আর্কিটেকচার। তো এই তো আর্কিটেকচার মাত্র শেষ হইল। হ্যাঁ,
রিলিভেন্ট বলা যায়, অনেকটাই রিলিভেন্ট। আমার 5 বছরের কোর্স শেষ হইলো, তো গ্রাফিক্স বা 3D এগুলার কাজ শেখা আরও ভালো করে শেখা হয়েছে আসলে ইউনিভার্সিটিতে জয়েন করার পর। ব্রেক ইউনিভার্সিটিতে ছিলাম, অনেক ভালো ভালো নতুন নতুন সফটওয়্যার শিখাই দিয়েছে ওনারা। আমার হয়তো হ্যাঁ ফটোশপ ভালো পারতাম, ইলাস্ট্রেটর ভালো পারতাম, বাট আরও নতুন 3D সফটওয়্যার এগুলো কিন্তু আমার ইউনিভার্সিটিতে আসার পরে ওইখান থেকে শেখা। ভালো 3D রেন্ডার কীভাবে দিতে হয়, 3D অ্যানিমেশন কীভাবে বানাতে হয়, এগুলো কিন্তু এখান থেকে শেখা। এগুলো আমাদের কাজেই কাছাকাছি পড়ে, তো এই জন্য শেখা হয়ে গেছে। তো প্যান্ডেমিকে তো আটকে গেলাম, মানে আমরা সবাই আটকে গেছি। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, স্বাভাবিক ঘরে বসে আটকে গেলাম। এই জন্য এই ক্লাসটা শুরু করা, বেকার থাকার কোনো মানে নেই। আর এই তো হোপফুলি এইসব শেষ হইলে হয়তো একদিন প্রফেশনালি আর্কিটেক্ট হিসেবেও কাজ করব, কিংবা এরকম হতে পারে হয়তো গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন এগুলোর সাথেও সম্পর্ক ভালো হয়ে গেলে ওইগুলোর সাথেও চলে যেতে পারি। এখনও মাঝে মাঝে মনে হয় ধরো দুইটাই করব। এটা বলতেছি কারণ আপনারা অনেকে ইংলিশ অনার্স থেকে আসতেছেন, অনেকে অনেক জায়গা থেকে আসতেছেন, তো ইট ডাজন্ট ম্যাটার আসলে আপনি কোথেকে পড়ছেন, কি ব্যাকগ্রাউন্ড আপনার। এই ফিল্ডগুলো আসলে পুরোটাই স্কিল বেসড। আমার কথাই শোনা যাচ্ছে? পুরোটাই স্কিল বেসড। আপনি নিজে নিজে যতদিন, আপনি তো এখান থেকে তো শিখবেন অবশ্যই, আর নিজে নিজে যদি আরও স্কিল বাড়াতে থাকেন তাহলে অবশ্যই আপনার লাভ হবে। মানে আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন, আপনি দুইটা প্রফেশন হিসেবেও চালাইতে পারবেন, কোনো সমস্যা তো নাই। বা একই প্রফেশনেই থাকেন, আপনি দুইটা স্কিল একই জায়গায় কাজে লাগাতে পারেন। মনে করুন আমি আর্কিটেক্ট হিসেবে বিল্ডিং ডিজাইন করতেছি, এখন ক্লায়েন্টকে আমার খুব সুন্দর অ্যানিমেশন বানায় দিয়ে ক্লায়েন্টকে আমাকে খুশি করতে হবে। ক্লায়েন্ট খুশি হয়ে বলবে জি হ্যাঁ আপনাকে আমি, হ্যাঁ আই সো ইট, হ্যাঁ আমি সবগুলো এক্সপ্লেন করব। আমাদের ক্লাস যেহেতু 2 আওয়ার আজকে শেষ হবে, সমস্যা নেই। তো আপনি একই প্রফেশনে থাকেন, কিন্তু আপনার আরেক স্কিলটা আপনার এখানে লাভ হইতেই পারে। আপনি যদি বলি আমি এখন বিল্ডিং ডিজাইন করবো না, আমার ক্লায়েন্টকে আমি খুশি করব, ক্লায়েন্ট খুশি হয়ে বলবে যে হ্যাঁ আপনিই করেন কাজ। তো এখন আমি যদি 3D ডিজাইন জানা থাকে, অ্যানিমেশন জানা থাকে, খুব ইজিলি আমি সুন্দর করে কাজ করে থাকতে পারবো। তো আপনি মনে করেন ইংলিশ অনার্সে পড়তেছেন, কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি সুন্দর করে প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারেন। আপনি বিদেশে গেছেন কোনো সেমিনারে, আপনার ভালো প্রেজেন্টেশন বানিয়ে নিতে পারবেন। এগুলো হচ্ছে লাইফ স্কিল হয়ে যায় একটা টাইম। এটা শেখা সবসময় ভালো, নেগেটিভ কোনো সাইড নেই। মৌসুমী আপু বলতেছেন যে স্যার পিসি স্পেসিফিকেশন কেমন হলে স্মুথলি করা যাবে? পিসি স্পেসিফিকেশন একটু আগে যেটা নিয়ে কথা বলতেছিলাম রায়হান ভাইয়ের সাথে, যে স্পেসিফিকেশন তো সবসময় আপনাদেরকে সবাই সাজেস্ট করবে যে হাই এন্ড জিনিসগুলো নেন, ভালো গ্রাফিক্স কার্ড নেন, ভালো র্যাম নেন। কিন্তু দেখেন আপনার এটা ডিপেন্ড করে আপনার বাজেটের উপর। আপনার বাজেট যদি হয় মনে করেন 60,000 70,000 টাকা, তাহলে আমি সাজেস্ট করব যে গ্রাফিক্স কার্ড Core i5-এর একটা নিতে, তারপর রাইজেনের বা AMD কিংবা ইন্টেলেরই আছে ভালো ভালো কিছু হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি এগুলো ডিপেন্ড করে, বুঝছেন। এগুলার জন্য আপনি পাবেন যে pcbuild.com বা পিসি আরেকটা আছে যেটাকে বলে বটলনেক জিনিসটা বুঝতেছেন কিনা জানি না। বটলনেক সোজা কথা হচ্ছে, আচ্ছা বটলনেক, আচ্ছা যাই হোক, ওটা না জানলেও বাকিরা না জানলেও সমস্যা নেই, সার্চ দিয়ে বুঝে ফেলবেন। পিসি বটলনেক সোজা জিনিসটা হচ্ছে বোতলের মাথা, যেটা ছোট জায়গা ওটাতে আটকায় থাকে। আপনি যদি মনে করেন বোতলে পানি বরফ হয়ে গেছে, এখন আপনার তো ওই ছোটো মাথা দিয়ে বের হবে না বরফটা, পানি হইলে বের। তো এখন আপনাকে এই বটল নেকিংগুলো পিসিতে হয় যে আপনার পারফরমেন্স খারাপ হয়, এগুলোকে বটল নেকিং বলে। তো পারফরমেন্স স্মুথ হবে এটা ডিপেন্ড করে অনেক জিনিসের উপর। তো এগুলো চেক করতে হয় কেনার আগে। তো পিসি বিল্ড বা আরও কয়েকটা বটল নেকিং চেকিং ওয়েবসাইট আছে। মৌসুমী আপুকে বলবো যে আপনি কি গ্রাফিক্স কার্ড নেবেন, কি
কোর i5 নেবেন না কোনটা নেবেন, এইটা যদি সিলেক্ট করে আপনি ওইখানে ক্যালকুলেট করতে পারেন, ওইখানে ক্যালকুলেট অটো ক্যালকুলেট করে দেয় আপনাকে, তো আপনি চেক করে বুঝে বলতে পারবেন যে আসলে আপনার সামনে যে পিসিটা কিনতেছেন এটা ভালো কাজ করবে কিনা খারাপ কাজ করবে, বুঝছেন? মশিউর ভাই বলছেন, তাহলে রায়হান ভাই বলেন, সাইমা আপু বলেন, মৌসুমি আপু বলেন যে আপনারা কেন, আপনাদের ইচ্ছা কি শিখে আপনারা লাইফে কি কাজে লাগাতে পারছেন? আচ্ছা 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 আচ্ছা, কি হয়ে আছে? আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। আচ্ছা, কোন ইউনিভার্সিটি থেকে আপনি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। শিখে রাখা অবশ্যই ভালো, কাজে লাগবে, এটা শিখে থাকেন। আর বলেন সাইমা আপু, মৌসুমি আপু, আপনারা কেন? আচ্ছা 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 আচ্ছা, পারবেন কি না এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ পারবেন। শেখায় তো দিবই, বেসিকও শেখায় দেবো, অ্যাডভান্স লেভেল শেখে দেবো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখন যেটা শেখায় দেবো ওইটা প্র্যাকটিসে রাখতে হবে। কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে কেন বলি, একটা সত্য কথা আপনাদেরকে বলি, আমি যে ট্রেনার আপনাদেরকে, আমি যে খুব আহামরি যে, এটা আমি কখনোই বলবো না। আমি আহামরি না, এটা 2 দিনের মধ্যেই কমে যেতে পারে, এটা আমি বলি সত্য। সেটা হচ্ছে মনে করেন আমি ফটোশপ চালাচ্ছি না 5 মাস, 5 মাস পরে যদি আমি নিজেও বসি, আমি নিজে বসে একটু আমার কাজটা সেই কী হয়ে যাবে, আমি মনে করবো যে কী জানি পারতেছি না, কী জানি হচ্ছে না, বুঝছেন ব্যাপারটা? এইটা সবার ক্ষেত্রেই হবে। সো এটা আমি যতই অ্যাডভান্স হই না কেন, হয় না কেন, একটু যদি প্র্যাকটিস অফ করে দিই বেশি দিনের জন্য, আপনি অনেক কিছু ভুলে যাবেন। সো এগুলো আসলে চর্চায় রাখা লাগে। মনে করেন আপনার যদি শখ থাকে ড্রয়িং করবেন, ডিজিটাল পেন্টিং করবেন, এগুলা এখন চেষ্টা করবেন এই ফটোশপের মধ্যে করার জন্য, বা আপনি মনে করেন নকশা করতে যাচ্ছেন, খুব ভালো, অনেক করে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আপনি যে অনেকে নকশা করে, অনেকে ডিজিটাল ড্রয়িং করে, এই শখ থেকে কিন্তু আমি নিজেই শুরু করছি। আমি ড্রয়িংয়ের শখ থেকে অ্যাকচুয়ালি ফটোশপে কাজ শুরু করছি, করতে করতে চলে আসছি। তো এইটা যখন আপনি শিখে ফেলবেন, দেখবেন আপনার ড্রয়িংয়ের স্কিলও সাথে বাড়তেছে, প্লাস আপনার ইয়েটাও বাড়তেছে। তো এটা শিখলে দেখবেন এই যে আস্তে আস্তে কাজও পেয়ে যাবেন হঠাৎ করে, কোনো ইয়ে নেই। বিডিং করার যখন শেখাবো, কিংবা ফ্রিল্যান্স ওয়েবসাইটে কীভাবে কাজ করা, প্রোফাইল খোলা লাগে, ক্লায়েন্টকে কীভাবে ডেলিভারি দেওয়া লাগে টাইমলি, এগুলো যখন শেখাবো, আপনি যখন নিজে ট্রাই করবেন, হঠাৎ করে দেখবেন একদিন একটা ক্লায়েন্ট পাইছেন, আস্তে আস্তে আপনারও ইনকাম সোর্সেরও একটা ইয়ে হবে। আর ইনকাম সোর্স যদি ফ্রিল্যান্সিং ছাড়াও করতে চান, অনেকভাবে করা যায়। বিহেন্সে প্রোফাইল খুলে, ফেসবুকে পেজ খুলেও অনেকে করে, অনেকে ভালো ড্রয়িং সেল দেয়, ভালো ভালো পেজ খুলে। আপনি যে কোনো ওয়েতেই আপনি করতে পারেন। ইভেন আপনি ভালো ইয়ে হলে আপনি কোনো দিন ট্রেনার হিসেবে জয়েন করতে পারেন। ইটস আপ টু ইউ, আপনি যেভাবে করতে চান। কিংবা আপনার গ্র্যাজুয়েশন কী নিয়ে জানি না, যেটা নিয়ে হোক, আপনি ওইটাতে প্রফেশনে আপনি একটু আগায় থাকবেন সবসময়। মানে আপনি মনে করেন একজন বলতেছেন ইংলিশ অনার্সে পড়তেছে, ওনার কোনো অফিসে জয়েন করার পর উনি এই স্কিলের কারণে একটু আগায় থাকবে সবসময়। আমি আর্কিটেক্ট হিসেবে আমি যদি কোনো অফিসে জয়েন করি, আমি জানি যে এটা মানে আমাদের একটু আলাদা দাম থাকে যারা একটু অ্যানিমেশন এগুলো নিয়ে কাজ করে। কারণ অফিসে হয়তো আরও 20 জন এমপ্লয়ি আছে, তারা 20 জনের মধ্যে আর একজন জানে বা কেউ জানে না। তো এগুলো জানা থাকলে তখন আপনাকে কাজ বেশি দেওয়া হবে, আপনি একটু বেতন স্কেলে বাকিদের থেকে একটু আলাদা থাকবেন। এগুলো হচ্ছে লাইফের বেনিফিটগুলো, এগুলো আপনাকে নিজে বের করে ফেলতে হবে। এগুলা আমি বলে দিতেছি,
অবশ্যই নিজেই বের করতে হবে এটা কেমনে করা লাগে। এগুলো হচ্ছে লাইফের বেনিফিটগুলো। আর এই ফ্রিল্যান্সিংয়ে কীভাবে বিট করতে হয় এগুলো তো অবশ্যই শিখিয়ে দেবো, যেহেতু কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত। বাট আমি পার্সোনালি আপনাদেরকে কিছু জিনিস বলে দিলাম যেগুলো হচ্ছে আপনাদের লাইফে দরকার। এই জন্যই সবাইকে কোয়েশ্চেন করা যে আপনারা কেন আসছেন, কী জন্য আসছেন, কী করতে চান। মৌসুমী আপু বলতেছেন যে ফ্রিল্যান্সিং করার আগ্রহ থেকে কোর্সে জয়েন করা, তেমন কিছু জানি না, সো শিখতে চাই। অবশ্যই ইনশাল্লাহ শিখবেন, যেহেতু এটা কোর্সের রিলেটেডই, ফ্রিল্যান্সিং এগুলো শেখায় দিব। আর একটা জিনিস, কিছু সত্য জিনিস বলি, এই যে ফ্রিল্যান্সিং শুরু করবেন, প্রথম হয়তো ক্লায়েন্ট পাবেন না, অনেক কারণে হতে পারে, হয়তো ভালো কাজ স্কিল হচ্ছে না আপনার, কিন্তু কন্টিনিউয়াসলি আপনি যখন ওই যে প্র্যাকটিসে থাকবেন না, স্কিল এমনিই বাড়বে, ইনশাল্লাহ বাড়বে। চেষ্টা করলে কার না হয়, স্কিল বাড়বে। প্লাস একটা টাইমে আপনি ফ্রিল্যান্সিংয়ে বিডিং করতে করতে বুঝে বলবেন যে আসলে আমার কী রং হইতেছে। কিছু জিনিস তো আমিও বলে দিব কী জিনিসগুলো রং, আপনি নিজেও বুঝতে পারবেন একটা টাইম যে আমার কী ভুল হইতেছে, কেন আমি পাচ্ছি না, বা কেন পাওয়ার পরে ক্লায়েন্ট হাত ছাড়া হয়ে যেতেছে। এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝবেন। ধৈর্য ধরে করতে থাকলে না সবারই হয় ইনশাল্লাহ। সো হোপফুলি সবাই শিখবেন, আমিও সাকসেসফুলি শিখাতে পারবো। দোয়া রাখবেন সবাই। আর তো ডেইলি আমরা ক্লাস করব, সপ্তাহে 6 দিন, শুক্রবার বাদে সেম টাইমে সেম লিঙ্কে আসবো। লিঙ্কটা চেঞ্জ হতে পারে, হয়তো আপনাদেরকে জানাই দিব আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি লিঙ্ক চেঞ্জ হয়, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য ক্লাস ডিসমিস। ভালো থাকবেন, কালকে দেখা হইতেছে। আর আরেকটা জিনিস, সবাই ফটোশপটা যেটা বলতেছিলাম আজকে সবাইকে, ফটোশপ এই ফ্রি ফটোশপ যেটা, এটা নামান, ইনস্টল করার চেষ্টা করেন, খুবই ভালো হয়, কালকে ক্লাসে কাজ করতে পারবে। ওকে, রাহান ভাই কি বলতেছিলেন? হোয়াটসঅ্যাপে দিব আমি, হোয়াটসঅ্যাপ গ্রুপে সব দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান লিভ। সালাম আলাইকুম।